হ্যালো এভরিওয়ান, আবার এসে গেছি নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ভিডিও থাম্বনেল থেকে এতক্ষণ আপনারা বুঝেই গেছেন যে আজকে ভিডিওটি কিসের উপর হতে চলেছে। আর পিছনে তো আপনি দেখতেই পাচ্ছেন হোয়াইট বোর্ডের মধ্যে আমাদের লেখাই রয়েছে আজকে কিসের ওপর হতে চলেছে অ্যাকচুয়ালি ভিডিওটা। তো দেখুন, ভিডিওটি শুরু করার আগে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আবার থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা বেশি কি নয় দু একটা ভিডিও আমি আপলোড করেছি এখনো পর্যন্ত ইউটিউবে। তো সেটার প্রতি যা লোকের ভালোবাসা আসছে সেটা আপনার লাইক দেখে কমেন্ট দেখে আমি বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবেই যদি আপনারা সাপোর্ট করে যান তো আগামী দিনে আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো। আপনার ইনভেস্টমেন্ট জার্নি আর ট্রেডিং জার্নিটা কিছুটা হলেও ভ্যালু ক্রিয়েট করব, এটা মোটামুটি আমি একটা আশ্বাস দিতে পারি। এবার বাকিটা আপনাদের। হ্যাঁ, এবার আপনাদের উপরে ভরসা পুরোটা। আপনারা প্লিজ একটু পাশে থাকুন, এইভাবে লাইক আর কমেন্ট করতে থাকুন। তো আজকে আর বেশি কথা বলবো না, একদম চলে যায় সরাসরি ভিডিওটিতে। আর ভিডিওটি হচ্ছে আজকের যে অ্যাসপেক্ট রয়েছে সেটা হচ্ছে স্টক মার্কেট পোর্টফোলিও বা ইকুইটি মার্কেটের যে পোর্টফোলিওটা ক্রিয়েট হয় সেটার উপরে। মেনলি এটা কিন্তু লং টার্মের উপরে হবে। আমি কোনো শর্ট টার্ম বা ট্রেডিং রিলেটেড কিছু বলছি না, আজকে হচ্ছে পুরো ইনভেস্টিং পারপাসের জন্য যেটা সেটা নিয়ে আজকে আলোচনাটা হবে। আর এটা শুরু করার আগে ভিডিওটা আমি আরেকটা জিনিস বলে দিই, এটা নিয়ে হয়তো অনেকে কনফিউশন থাকে। স্টক মার্কেট পোর্টফোলিও বা ইকুইটি মার্কেট এটা কিন্তু কোনো ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে হচ্ছে না, এটা শুধুমাত্র ইকুইটি অ্যাসেট ক্লাসেই বলছি। অনেকে কিন্তু পোর্টফোলিও বলতে বোঝে হচ্ছে টোটাল অ্যাসেট ক্লাস। আমি কিন্তু টোটাল অ্যাসেট ক্লাস বলছি না। অ্যাসেট ক্লাস মানে আপনি ধরতে পারেন গোল্ডে, বন্ডে, রিয়েল এস্টেট, আবার হতে পারে স্টক মার্কেট, এগুলো এটা টোটাল নিয়ে কিন্তু একটা পোর্টফোলিও হয় ওভারঅল। ঠিক আছে, একটা মানুষের ফাইন্যান্সিয়াল যে পোর্টফোলিও হয় সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে না। এটা আমি স্পেসিফিক করে দিচ্ছি, এটা স্পেসিফিক থাকবে হচ্ছে স্টক মার্কেট বা ইকুইটি মার্কেট পোর্টফোলিওটা ক্রিয়েট নিয়ে, অনলি স্টকের ওপর, শেয়ার বাজারের ওপর। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন, পুরো ভিডিওটি দেখুন এবং প্রত্যেকটা ছোট ছোট দু একটা আমি ট্রিক্স দিতে থাকবো ভিডিওর মাঝখানে। সেই ট্রিক্সগুলো কিন্তু খুব কাজে লাগবে আপনাদের। তো প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। ভিডিওর পরে আপনিও বুঝে যাবেন যে হ্যাঁ কিভাবে একটা স্টক মার্কেটে পোর্টফোলিও ক্রিয়েট করতে হয়, এবং খুব সহজে আপনিও এই স্টকগুলো এবং সেক্টর পিকিং করে আপনি কিন্তু একটা সুন্দর পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। একটা ইকুইটি বা স্টক মার্কেটে যখন পোর্টফোলিও ক্রিয়েট করবো সবার প্রথমে কি দরকার? নামেই সেটা রয়েছে, স্টকের দরকার। অবশ্যই স্টকের দরকার। কিন্তু আমরা কিন্তু অনেক সময় এটা ওভারলুক করে যাই। স্টকের থেকেও সব থেকে যেটা প্রথমে দরকার আমি যেটা বলি সেটা হচ্ছে সেক্টরের চুজ। আপনি কিন্তু অবশ্যই আগে সেক্টর চুজ করবেন। র্যান্ডামলি আপনি কিন্তু স্টক নিয়ে নেবেন না। আগে সেক্টরের ব্যাপারটা বুঝুন, সেক্টর কিভাবে চুজ করতে হয় কি না করতে হয়, তারপরে গিয়ে স্টকে ঢুকবেন। ঠিক আছে, এটা দেখুন আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি জাস্ট। ধরুন এইটা টোটালটা হচ্ছে আপনার স্টক মার্কেট পোর্টফোলিও। এটা মানে 100%। আপনি এটাকে এরকম ভাবে ভাগ করে নিলেন। কটা ভাগ হলো? 6টা ভাগ হলো। 1 2 3 4 5 6টা ভাগ। এই 6টা ভাগ মানে আপনি 6টা সেক্টরে ডিভাইডেড করে দিন। আপনার টোটাল পোর্টফোলিও যেটা আছে 100% সেটাকে 6টা ভাগে ডিভাইডেড করে দিন। এবার এই প্রত্যেক ভাগে কি রেশিও থাকবে? আর 6টা সেক্টর মানে আমি সেক্টরগুলো আমি বলে দিলাম, আমি কথার কথায় সে বলছি, এটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আইটি সেক্টর, এটা চলে গেলো আপনার হচ্ছে মাইনিং সেক্টর কিছু, এটা আপনার চলে গেলো কিছু রিয়েলিটি সেক্টর, এখানে চলে গেলো ব্যাংকিং সেক্টর। ঠিক আছে, এরকম ভাবে সোয়ান আপনার এরকম টোটাল সেক্টর চুজ করতে হবে। আর এটা বলছি মানে যে এইগুলো চুজ করবেন সেটা না, এটা আপনাকে চুজ করতে হবে। কি কোন সেক্টর কিভাবে চুজ করবেন এটা আপনাকে করতে হবে। ঠিক আছে, আপনার যে বিষয়ে বেশি দক্ষতা আছে অবশ্যই সেই বিষয়ে কিন্তু অবশ্যই সেক্টরটাও চুজ করবেন। ঠিক আছে, আমি কথার কথা বলছি, আপনি ব্যাংকিং এ রয়েছেন, ব্যাংকিং রিলেটেড স্টকের সঙ্গে খুব ভালো চেনাশোনা জানাশোনা এরকম ব্যাপার আছে, আপনি অবশ্যই কিন্তু ব্যাংকিং স্টকের দিকে বেশি যাবেন, কারণ ওই বিষয়ে কিন্তু আপনার অলরেডি একটা নলেজ রয়েছে। ঠিক আছে, আপনি আইটিতে কাজ করেন, একটা কোনো আইটি কোম্পানি, অবশ্যই আইটি কি হচ্ছে না হচ্ছে আপনি ভালো বুঝতে পারবেন। তো আইটি স্টকে আপনি বেশি ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু পুরোটাই আইটিতে ইনভেস্ট করে দেবেন না। ঠিক আছে, আমি সেটাই বললাম, এর পার্সেন্টেজটা বাড়িয়ে দেবেন। ধরুন এই যে 6টা যে ভাগ হয়েছিল 100%, আপনি আইটিতে যদি থাকেন আইটিতে আপনি করুন না, কত 30% করলেন। ওকে, মাইনিং আপনি দিয়ে দিন 15%, রিয়েলটিতে দিয়ে দিন 10%। এরকম ভাবে আপনি সেগ্রিগেশন করবেন টোটাল পোর্টফোলিওটাকে। ওকে,
আর এটারও একটা রুলস থাকে, আমি এটা জাস্ট এক্সাম্পলের জন্য প্রথমে বললাম, এটা বোঝালাম। এটা দেখুন আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। আপনার যখন এটা বাই জেনারেল আমি বলছি 100% টোটাল স্টকের পোর্টফোলিও, সেখান থেকে আপনি 5টা সেক্টর চুজ করলেন, 5 সেক্টর। ওকে, প্রত্যেকটা সেক্টরে আমি একদম সিম্পল ডিভাইডেশন করে দিচ্ছি, ঠিক আছে। 20% করে হবে 5 ভাজিতক 100 ভাজিতক 5 মানে হচ্ছে 20% করে ইন জেনারেল আপনার প্রত্যেকটা সেক্টরে স্টক পিক করা উচিত। এবার 20%-এর জায়গায় একটা আপনার যেখানে বললাম যে দক্ষতা বেশি আছে সেটা আপনি 25% করে দিলেন, আরেকটা গিয়ে 15% নিলেন স্টক, এরকমও করতে পারেন। আর আমি এখানে 5টা সেক্টর বলেছি, আপনি 5টা সেক্টর না চুজ করে আপনি 4টেতেও যেতে পারেন, 4টে সেক্টরেও যেতে পারেন, অথবা একটু বেশি সেক্টর মানে 6টা সেক্টরেও যেতে পারেন। আমি যে 5 বলছি মানে 5ই করতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনি 4ও করতে পারেন, 6 করতে পারেন। 6 করলে কি হবে, এখানে আপনার ডিভাইডেশন যেটা হয়ে যাবে 100/6 যেটা আসবে সেটা অনুযায়ী আপনি রেশিওটা ক্যালকুলেট করে দেখে নেবেন। এইভাবে আপনাকে কিন্তু সেক্টর চুজ করতে হবে। র্যান্ডামলি আপনি একটা সেক্টর থেকে আপনি স্টকগুলো চুজ করে গেলেন, আর আপনি যখন দেখলেন টোটাল পোর্টফোলিও যখন ক্রিয়েট হয়েছে তখন কি দেখলেন যে শুধু ব্যাংকিং থেকেই আমি 10টা স্টক নিয়ে নিয়েছি, আর বাদ বাকি আমি আর কোনো স্টক পিক করিনি অন্য কোনো সেক্টরে। এতে কি অসুবিধাটা হয়, প্রথম ধরুন পোর্টফোলিওটা আপনার ভালো রান করছে, হঠাৎ কোনো একটা নিউজ এলো, একটা গ্লোবাল কোনো কারণ এলো, যাই হোক আপনার ব্যাংকিং স্টকের ওপরই প্রভাবটা এসে পড়লো, আপনার ব্যাংকিং স্টকগুলো ধীরে ধীরে ডাউন হচ্ছে। আর আপনার টোটাল যে ওভারঅল পোর্টফোলিওটা আছে সেখানে আপনার ওয়েটেজ যেহেতু ব্যাংকিং এ বেশি আছে, টোটাল ওভারেজ ডাউন হচ্ছে। তো ব্যাংকিং স্টকগুলো যখন ডাউন হচ্ছে আপনার টোটাল পোর্টফোলিওটা কিন্তু ডাউন হতে থাকছে। আর হতে হতে কি হবে, একটা জায়গায় ধরুন আপনার একটা ভালো মুনাফাতে ছিলেন, সেখান থেকে ইকুয়ালে চলে এলো, সেখান থেকে আরো ডিপ করে এমন একটা জায়গায় আছে টোটাল পোর্টফোলিওটা যা আছে সেটা 50% এসে দাঁড়িয়ে গেল। আপনার কিন্তু সাইকোলজি কিছুটা হলেও খারাপ হবে, হট করে আপনার সাইকোলজি খারাপ হবে। আপনি কি করবেন, ওই স্টকগুলো থেকে বেরিয়ে আসতে থাকবেন, করলে কি হবে আপনার লস বুকিং হবে। আর এটাই যদি আপনি আপনার এই স্টকগুলো যেগুলো বললাম সেক্টরে যদি ডিভাইডেশন থাকতো, আপনার ব্যাংকিং স্টকে 5টা স্টক নেওয়া রয়েছে না, থাক না 5টা স্টক পড়ছে তো কি আছে, বাকি সেক্টরে যেগুলো রয়েছে সেগুলো তো রাইজ হচ্ছে, বা সেই সেক্টরে ভালো খবর আছে বা ওই জায়গাতেই রয়েছে, ঠিক আছে। সব সেক্টর তো আর একবারে পড়বে না, আর যদি পড়ে তো সেটা আলাদা ব্যাপার। কোভিডের সময় আমরা দেখেছি সব সেক্টরে পড়ে গেছে, সেটা আলাদা ব্যাপার বলছি, ঠিক আছে। আমি ন্যাচারালি যেগুলো উদাহরণ বলছি জেনারেলাইজ সেই উদাহরণটা দিয়ে আপনাকে বলছি, ঠিক আছে। যখনই অন্য সব সেক্টরগুলো রান করবে না, আপনার ব্যাংকিং স্টক যখন পড়ে যাচ্ছে আপনার কিছু যায় আসবে না, আপনার পোর্টফোলিওটা কিন্তু একটা ইকুয়াল অথবা সামান্য কিছু ডিপ আসবে, এতে আপনার সাইকোলজি কিন্তু নষ্ট হবে না। ওকে, তো আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম যে সেক্টরটা কতটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার স্টক মার্কেট টোটাল পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য। তো প্লিজ স্টক পিক তো অবশ্যই করতে হয়, এবং কি করতে হবে স্টক পিক সেগুলো পরে আলোচনায় আসছি। আপনি কিন্তু ফার্স্ট আপনি সেক্টরটাকে আগে চুজ করুন, কোন কোন সেক্টরে আপনি কাজ করবেন। আর আমি প্রথমে যেটা বললাম, আমি 5টা দেখালাম মানে 5টাই নয়, এখানে 5-এর জায়গায় 4ও নিতে পারেন সেক্টর, অথবা 6ও নিতে পারেন, কিন্তু এর থেকে বেশি নেওয়ার দরকার লাগে না। 6টা সেক্টর মানে আপনি কিন্তু ভাববেন না খুব কম সেক্টর, আপনার যেটাই ক্যাপিটাল থাকুক না কেন, আমি কাউকে কিছু বলছি না, আপনার ক্যাপিটাল যেই পরিমাণে থাকুক না কেন, 6টা যদি সেক্টর থাকে না, আপনার যদি মনে হলো আমার তো 1 কোটি টাকা রয়েছে, 1 কোটি টাকা একটা পোর্টফোলিও ক্রিয়েট করবো, তাতেও কিন্তু আপনি 6টা সেক্টর রাখুন। 5টা সেক্টরও খুব ভালো, 6টা সেক্টর রাখুন, এর বেশি লাগে না। কিন্তু আপনার কাছে 1 কোটি টাকা আছে বলেই আপনি মনে করবেন আমার তো 6-এর জায়গায় 16টা সেক্টর রাখা দরকার, এটা করলে কিন্তু আপনি ভুলই করবেন। এইবার হচ্ছে যে স্টক পিকিং, স্টকটা কি করে পিক করবেন এবং কি তার রেশিও হওয়া দরকার, মানে নাম্বার কি হওয়া দরকার, আর প্রত্যেকটা স্টকের কি পার্সেন্টেজ আপনার পোর্টফোলিওতে টোটাল কি থাকা দরকার সেটা নিয়ে। ধরুন এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। আপনি তো সেক্টর প্রথমে পিক করেছেন 100%-এর মধ্যে, আপনি ধরুন আমি একটা ছোট্ট সেক্টর নিয়ে নিলাম, এটা আইটি সেক্টর আপনি পিক করেছেন 20%। ওকে, আপনার ধরলাম ক্যাপিটাল হচ্ছে 1 লক্ষ টাকা। ওকে, আপনি 20% যখন সেক্টরে নিচ্ছেন তার মানে আপনার 20,000 টাকা আসবে, 20,000 টাকা একটা সেক্টর নিয়েছেন। এই সেক্টর থেকে আপনি যখন স্টক পিক করবেন সেটা কি হওয়া দরকার,
এই টোটাল আইটির যে স্টকটা নিয়েছেন সেটার যেটা 20% হয়েছে, আর যে 20% এই 20,000 টাকা আসছে, এই 20,000 টাকা আপনি কি একটা স্টকে বিনিয়োগ করে দেবেন? একদম নয়। এখানেও কিন্তু আপনার ডাইভার্সিফাই দরকার রয়েছে। সেটা কিরকম? ধরুন এইখানেও স্টক নেওয়ার দরকার আপনার 3 থেকে 4টে। এটা আমি নাম্বারসে বলছি, নাম্বারস। আপনার স্টক পিক করতে হবে 3 থেকে 4টে। আমি সে ধরে নিলাম আপনি 4টে স্টক পিক করেছেন, তার মানে 20,000 টাকা ডিভাইডেশন 4, 5,000 টাকা পার স্টক। আপনি যে স্টকটায় পিক করবেন এই আইটি কোম্পানির মধ্যে 4টে স্টক যেটা পিক করবেন, প্রত্যেক কটায় চেষ্টা করবেন 5,000 টাকা করে স্টক রাখার। এবার আমি বলছি এটা কোনো হার্ড অ্যান্ড সোল রুল নয় যে আপনার 4টেই সেক্টর মানে 4টেই নাম্বার চুজ করতে হবে আর 5,000 টাকা করে দিতে হবে, আপনি 6,000 টাকা দিতে পারবেন এরকম নয়। আপনি একটা 6,000 টাকা দিন না, যে স্টকটা আপনার খুব ভালো মনে হচ্ছে সেটা আপনি 6,000 টাকা দিন। আরেকটা স্টক যেটা একটু আপনি অতটা কনফিডেন্ট নয় সেটার প্রতি, সেটা আপনি 4,000 টাকা দিন। এইভাবে করা যেতে পারে, ঠিক আছে? আমার কথার উদ্দেশ্য হলো মোটামুটি আপনি ডাইভার্সিফাইটা যেন ঠিকঠাক থাকে। আপনি যেন সেক্টরে ডাইভার্সিফাই করেছেন, এইরকম ভাবে আপনার স্টকে কিন্তু ডাইভার্সিফাই করতে হবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি আইটি কোম্পানি নিয়ে যেহেতু বলছি, ধরুন উইপ্রোতে আপনি 5,000 রুপিস রাখলেন, ওকে। দেন আপনি ইনফোসিসে রাখলেন, ইনফিতে 6,000 রাখলেন, ওকে। দেন HCL এ রাখলেন, আর HCL এ আপনার মনে হচ্ছে একটু কনফিডেন্ট আপনি পাচ্ছেন, HCL আপনার এখানে হচ্ছে 11,000 টাকা আর এখানে 9,000 রাখলেন। এক্ষেত্রে কি হলো, আপনি 3টে স্টক চুজ করেছেন, নাম্বার 3, 3টে স্টক চুজ করেছেন এবং তার প্রপোর্শনাল রেটটা এরকম ভাবে রয়েছে। আপনি এইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারেন, ওকে। তো আমার বোঝানোর অর্থই হলো আপনি যেভাবে করুন না কেন ডাইভার্সিফাই যেন ঠিক থাকে। আমি 4টে স্টক বলেছি মানে 4টেই করতে হবে এরকম কোনো ব্যাপার না। এখানে আপনি 3টে চলে যান, আপনি 5টাতেও চলে যান, স্টক করে এই ডাইভার্সিফাই করে রাখুন। এতে কি সুবিধা হবে? এতেও সেম সেক্টরের মতো সুবিধা হবে। কোনো একটা কোম্পানি যদি বা রান ঠিকঠাক না করে, ধরুন আমি এগুলো যাই বলছি কিন্তু উদাহরণ দিচ্ছি, সেগুলো কিন্তু অনলি এডুকেশন পারপাস। হ্যাঁ, আমি কিন্তু বলছি বলে উইপ্রো, ইনফি, HCL দেখাচ্ছি মানে এটা কিন্তু কালকে গিয়ে বাই করে নেবেন না, ঠিক আছে? এটা অবশ্যই কিন্তু মানে এডুকেশনাল পারপাস অনলি। এইটা দেখে কিন্তু হুট করে ডিসিশন নিয়ে কালকে কিনে বসলেন আর পরশু দিন আমার কাছে একটা কমেন্ট করলেন যে আমি তো কিনে ফেলেছি এখন লসে রয়েছে, এইরকম করবেন না কিন্তু। আমি এগুলো সব উদাহরণের জন্য বলছি। যাই হোক, এগুলো সব হয়ে গেল, আশা করি বোঝাতে পারলাম। আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি প্রথমে বলেছিলাম 2-1টা টিপ দেবো, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রেখে চলবেন, এতে আখের আপনাদেরই লাভ হবে। সেটা কিরকম? আমি এইগুলো যেগুলো দেখালাম সবই কিন্তু মোটামুটি আমি বলছি লার্জ ক্যাপের দেখালাম স্টক পিকিং এর সময়। আপনি কিন্তু সব লার্জ ক্যাপ পিক করে নেবেন না, এইগুলো ডাইভার্সিফাই করুন। কিরকম? এতে কি সুবিধা দেবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। প্রথম কথা, আপনি একটা লার্জে লাগালেন স্টক পিকিং, আমি বলছি লার্জ ফান্ডে একটা স্টক নিলেন, আপনি মিডিয়াম একটা স্টক নিন আর একটা স্মল ক্যাপে নিন। এতে কি সুবিধা হবে? লার্জ ক্যাপটা আপনাকে স্টেবল দেবে, হয়তো খুব ভালো রিটার্ন নাও দিল, আমি কথার কথা বলছি, এটা আপনাকে ওভারঅল 10% রিটার্ন দিল, একটা সার্টেন অফ টাইমে আপনার 10% রিটার্ন দিল। এই মিড ক্যাপটা আপনি সেম অ্যামাউন্টে ওখানে যখন ইনভেস্ট করবেন, এই মিড ক্যাপটা হয়তো 15% আপনাকে রিটার্ন দিচ্ছে। আর যখন এই স্মল ক্যাপটা গেলেন, স্মল ক্যাপটা আপনাকে 30% রিটার্ন দিল। তো ওভারঅল রিটার্ন আপনার কত হলো? 30, 15 and 10। এটাকে একটা এভারেজ আউট করলে, আমি কথার কথা, এগুলো আমি কোনো ক্যালকুলেশন করছি, কথার কথা বলছি, আপনাকে 20% রিটার্ন দেবে। আপনি যদি শুধুই লার্জ ক্যাপে করে রাখেন তখন কি অসুবিধাটা হবে? তখন আপনি 10% হারেই পাবেন, এই 20%টা আপনি কিন্তু এনজয় করতে পারবেন না। আবার যদি আপনি মিড ক্যাপে দেন তাহলে 15% থাকবে, সেটা অ্যাভারেজ থাকবে। কোনো কারণে ধরুন এই কোম্পানিটা কিছু একটা হলো, আপনি কিন্তু এই 15% থেকে একদম সোজা গিয়ে নিচে পড়বেন। যেহেতু আপনার লার্জ ক্যাপ একটা নেওয়া রয়েছে আপনার স্টকে, তো আপনার স্টক পোর্টফোলিওটাকে খুব বেশি ডিপ হতে দেবে না, এর জন্য লার্জ ক্যাপে নেওয়া। আবার স্মল ক্যাপটা আপনাকে কি করে দিচ্ছে, স্মল ক্যাপে এত সুন্দর একটা রিটার্ন দিয়ে দিয়েছে, আপনার রিটার্নটা কিন্তু জেনারেট করে দিচ্ছে টোটাল ওভারঅল। আবার স্মল ক্যাপে কিন্তু রিস্ক বেশি থাকে, এটা আমরা সবাই জানি। স্মল ক্যাপটা যদি কোনো কারণে খুব তাড়াতাড়ি পড়েও যায়, আমাদের এই লার্জ ক্যাপ আর মিড ক্যাপ যেটা রয়েছে, যেটা স্টেবল রয়েছে, সেটা একটা সুন্দর জায়গা সমতা বজায় করে রাখবে টোটাল পোর্টফোলিওটা। এটাই হচ্ছে
টোটাল স্টক কি করে পিক করতে হয় সেটা আপনাকে আমি বলে দিলাম। পোর্টফোলিও ক্রিয়েট করতে হয় সেটা সেক্টর ওয়াইজ, স্টক ওয়াইজ, সেটা আমি কিছুটা হলেও আপনাকে বোঝাতে পারলাম। আর এই বোঝানোর পরে আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, সেটা আশা করি সবার সাথেই ঘটে, আমার সাথেও ঘটেছিল এবং বেশিরভাগ লোকের সঙ্গে এই জিনিসটাই ঘটে, সেটা হচ্ছে নয়েজ। আপনি কিন্তু আপনার চারধারে মানে আপনার আত্মীয় পরিজন, আপনার অফিস কলিগ, আপনার বন্ধু বান্ধব, কেউ না কেউ কিন্তু আপনাকে বলবে যে এক্স শেয়ারটা খুব ভালো। এক্স শেয়ারটা যখনই আপনি ভালো এই কথাটা শুনে নেবেন না, আপনি গিয়ে ওটা সার্চ করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়, আপনি সার্চ না করে আপনি ওই শুনেছেন যে অমুক লোক এটা 2 টাইমস মানে দ্বিগুণ প্রফিট পেয়েছে, আপনি গিয়ে ওটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করে দিলেন। আপনার তখন ওই রেশিও যেগুলো বললাম এতক্ষণ, স্টকের রেশিও বললাম, ওগুলো সব ভুলে আপনি তাড়াহুড়ো করে স্টকটা অ্যাড করতে চাইবেন। এবং অ্যাড করার পরে কি হয় আমি বোঝাচ্ছি, এটা একটু ভালো করে বুঝুন। ধরুন একটা শেয়ার, এই এক্স শেয়ারটাই, সে হয়তো বাইং প্রাইস ছিল তার 50 টাকায়, 50 টাকাতে বাইং প্রাইস ছিল, ওকে। সে এখন ওই স্টকটা তার কাছে দাঁড়িয়ে রয়েছে পোর্টফোলিওতে 100 রুপিসে, ওকে, 100 রুপিসে এখন দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি তার টাকাটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন আপনি কি করলেন, আপনি তো কিছু বুঝলেন না, ওখানে গিয়ে সরাসরি স্টকটা কিনে নিলেন, 100 টাকাতে কিনে নিলেন, সরি 100 টাকা, এটা 100 টাকাতে কিনে নিলেন। দেখলেন স্টকটা হঠাৎ করে 20% পড়ে গেল, মানে 80 টাকা হয়ে গেল। আপনি বললেন কি হলো, ও আমায় বলেছিল এ তো লাভে রয়েছে, হঠাৎ করে লস হয়ে গেল কি করে। সে কিন্তু লাভেই রয়েছে এখনো, সে তো 50 টাকায় কিনেছিল, তার প্রফিটটা একটু কম হয়েছে, সে লাভে রয়েছে, আর আপনার লস হয়ে গেল। এইভাবেই আপনার কিন্তু পোর্টফোলিওটা কিন্তু আস্তে আস্তে করে ডিটোরেট করে। এই জিনিসগুলো বুঝতে হবে। আমি আমি তো ছেড়ে দিন, আমি আমি আপনি এদিক ওদিক যেখান থেকে ইচ্ছা, আপনার যদি কোনো স্টকের নাম কানে আসে, আপনি বিনা অ্যানালাইসিসে একদম সেই স্টকটি নেবেন না। আগে নিজে অ্যানালাইসিস করুন, ভালো লাগবে তাহলে পোর্টফোলিওতে অ্যাড করুন এবং পোর্টফোলিও একটা রিভিউ করতে থাকুন। প্রত্যেক 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর অন্তর পোর্টফোলিও রিভিউ করুন। যদি এই পোর্টফোলিওর মধ্যে আমি সেক্টর যেগুলো বলেছিলাম 5টা সেক্টর মধ্যে দেখেছি একটা সেক্টর রান করছে না, ঠিকঠাক করছে না, একটা সেক্টর বাদ দিয়ে অন্য সেক্টর নিতে পারেন। সেম ভাবে আপনি স্টকও সেম করতে পারেন। ধরুন ব্যাংকিং সেক্টর নিয়েছে, ব্যাংকিং সেক্টর ঠিকঠাক, ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা স্টক ঠিকঠাক রান করছে না, ওই স্টকটাকে আপনি রিভিউ করুন, দেখুন ওটা কি সত্যি ফান্ডামেন্টাল কোনো প্রবলেম এসছে, কোম্পানিতে কোনো চেঞ্জ এসছে, তাহলে অবশ্যই সেই স্টকটিকে বাদ দিয়ে আর স্টক অ্যাড করুন। আর অ্যাড করার আগে অবশ্যই অ্যানালাইসিস করুন। আর দেখুন একটা ভিডিওর মাধ্যমে আমি একটা স্টক কি করে পিক করতে হয় আমি বলতে পারবো না। একটা লং টার্ম বেসিস স্টক আমি কোনোদিনে শর্ট টার্মে একদিনে বা একটা ভিডিওতে আপনাকে বলে দিতে পারবো না সেই স্টকটা ভালো না খারাপ, বা সেটা কি করে অ্যানালাইসিস করে এটা আমি বলতে পারবো না। এর জন্য টোটাল আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি। আমি ধীরে 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 একটা একটা করে ভিডিও ছাড়বো এবং প্লেলিস্টে অ্যাড করতে থাকবো। টোটাল একটা প্লেলিস্ট থাকবে, ওই প্লেলিস্টের আমি আশা করছি ওই ভিডিওগুলো আপনি যদি দেখে নেন তাহলে আর আপনার স্টক পিকিং এর এবিলিটি নিয়ে আপনার নিজের কাছে কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে। ওটা প্লিজ অনেকগুলো ভিডিও আছে, কাইন্ডলি পরপর পরপর দেখার চেষ্টা করবেন, পুরো প্লেলিস্টেই ডাউনলোড করে রাখুন, পরে সময় মতো দেখুন। একসাথে অতগুলো দেখলে আপনার হ্যাপাসেট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে দেখুন, কিন্তু দেখুন, ঠিক আছে। এটাই আমার বলার উদ্দেশ্য। কোন একটা স্টক মার্কেটে পোর্টফোলিও ক্রিয়েশন নিয়ে আমি একটা ভিডিও করলাম, চেষ্টা করলাম আপনাদের বোঝানোর যে কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়। তো জানি না কতটা কি হয়েছে, আপনাদের লাইকই বলে দেবে যে কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর যদি কোনো আপনাদের কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রিপ্লাই করুন, আমি অবশ্যই সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি ধরে ধরে প্রত্যেক কটা কিন্তু কমেন্টের রিপ্লাই দিই, ঠিক আছে। তো প্লিজ একটুখানি চেষ্টা করুন যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার বাড়তি তাগিদ যোগায় নতুন নতুন ভিডিও আনার জন্য, আর এরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে। আপনাদের কিছুটা সময় নেব, অবশ্যই নেব কিছুটা সময়, কিন্তু ওই সময় নিয়েও একটা ভ্যালু অ্যাড করা কিন্তু চেষ্টা করব আপনার এই টোটাল জার্নিতে, ট্রেডিং বা ইনভেস্টিং জার্নি যেটাই বলুন, সেই জার্নিতে কিন্তু অবশ্যই আমি ভ্যালু অ্যাড করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। আজকের জন্য নমস্কার।